এই যে ছাত্র জনতার আন্দোলন, শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সবই একটি নির্বাচন আর উন্নত গণতন্ত্রের জন্য। কিন্তু লাল সবুজের এই দেশ স্বাধীনতার অর্ধশত পার করার পরও এত এত রক্তের বিনিময় কি পাবে তা হয়তো আগামী নির্বাচন পরবর্তী দিনগুলোতেই বোঝা যাবে। আজ ভোটের ট্রেনে নানা বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। বরাবরের মতোই দেখে আসবো আজ রাজনীতির মাঠে কে কি বলেছেন। শুরুতে দেখে আসবো আজকে বেশ কিছু রাজনৈতিক দল কথা বলেছে এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবও বলেছেন। শফিকুল আলম বলেছেন রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরে নির্বাচন হবে, আর তারা সংস্কার চাইলে আরও বাড়তি 3 মাস সময় লাগতে পারে। ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে, সেভাবে এগুচ্ছে সরকার। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরকারের সৎ উদ্দেশ্য থাকলে প্রধান উপদেষ্টাকে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। এবং আরও একজন নেতা অর্থাৎ যুগ্ম মহাসচিব বিএনপির হাবিবুন নবী খান, তিনি বলেছেন স্থানীয় সরকার নির্বাচন চাওয়া উদ্ভট কথা, সবার আগে জাতীয় নির্বাচন দিতে হবে। এবং শামসুজ্জামান দুদু ভাইস চেয়ারম্যান বিএনপির, তিনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য বিপ্লব হয়নি, বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য চেষ্টা সুফল আনবে না। আজকে এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আজ আমাদের সঙ্গে এসব বিষয়ে আলোচনার জন্য যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী আহমেদ স্বপন মাহমুদ। যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বপন মাহমুদ, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আপনি জানেন যে নতুন একটি দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি গতকালকে আত্মপ্রকাশ করেছে। তারা যেটা বলছে যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উপর আস্থার সংকট, যার ফলে তারা এসেছে। কেন সংকট হলো, কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা আত্মপ্রকাশ করেছে গতকাল, এবং বিপুল সমারোহে বিপুল জনসংখ্যার উপস্থিতিতে, ছাত্র জনতার উপস্থিতিতে এটাতে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই। কারণ গণতান্ত্রিক চর্চায়, গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন রাজনৈতিক দল এক বা একাধিক দল আত্মপ্রকাশ করবে, এটাই স্বাভাবিক। এবং তারা এসেছে মূলত জুলাই স্পিরিটকে, জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট তাকে ধারণ করে। অ্যাটলিস্ট তাদের বক্তব্যে এই কথাটা স্পষ্ট, কালকে যে ভাষণগুলো তার নেতৃবৃন্দ দিলেন এটা স্পষ্ট। ফলে তাদের বক্তব্য যে না, আমরা যে 53 বছরে, গত 53 বছরে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কুক্ষিগত করা হয়েছে। এবং প্রায় 1.5 দশকেরও বেশি সময় ধরে যে আওয়ামী সরকার শাসনে ছিল, ক্ষমতায় ছিল, যে তারা স্বৈরাচার হয়ে উঠেছে এবং শেষ পর্যন্ত তারা ফেসিবাদী হয়ে উঠেছে। এবং এই যে ফেসিবাদকে যেন ফেসিবাদের আর উত্থান না হতে পারে, এমনকি সাংবিধানিকভাবে যে স্বৈরাচারের উত্থান না হতে পারে, এইরকম একটা নতুন সংবিধান প্রণয়নের কথা তারা বলছেন। আমি মনে করি সেটা তারা যথার্থ অর্থেই বলছেন। কারণ মানুষ কিন্তু যে সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা যেটা প্রক্লেমেশনে ছিল, তার মানুষ কিন্তু সেটা অর্জন করে নাই, মানুষ সেটা পায় নাই। বারবার মানুষ রক্ত দিয়েছে, 52 দিয়েছে, 71 দিয়েছে, 90 দিয়েছে, এবং 24 জুলাই গণ অভ্যুত্থানে আপনার রক্ত দিয়েছে। তো এই যে ছাত্র শ্রমিক জনতার রক্ত, এই রক্তের বিনিময়ে তারা মনে করছে যে তা না, এই যে পুরাণ বন্দোবস্ত যে আছে, রাজনৈতিক বন্দোবস্ত, যে দুর্নীতিগ্রস্ত, যে গণতন্ত্র চর্চা যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যেই নাই, নিজেদের মধ্যে নাই, সেই ক্ষেত্রে তারা একটা নতুন আশার আলো দেখাবে। যদিও এগুলো নিয়ে অন্যান্য নানান বিতর্ক আছে, কিন্তু তারা কিন্তু এইটাই তারা ঘোষণা দিয়েছে। তাদের ঘোষণায় কিন্তু আমরা এটাই জানতে পারলাম যে তারা একটা সেকেন্ড রিপাবলিক যেটা বলেছেন আমাদের নাহিদ ইসলাম, যে আপনার এটার যিনি আহ্বায়ক, এবং উনি বলেছেন যে না, আমরা কোনো ভারতপন্থী বা পাকিস্তানপন্থী রাজনৈতিক ব্যবস্থা চাই না। এখানে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান হবে, যেখানে গণমানুষের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করে আমরা রাজনীতি করব, সবাইকে সাথে নিয়ে। এবং তারা ঐক্যের কথা বলেছেন। যে মাঝখানে একটু একটা বিষয় আপনার কাছে জানতে চাই, যে বলছে যে ভারতপন্থী, পাকিস্তানপন্থী, এই পন্থীগুলো আসলে কারা? রাজনৈতিক দলগুলো কারা আসলে? না, আপনি দেখবেন যে এখানে এই আপনার, আমরা তো জানি যে ভারত সরকার, বিশেষ করে ভারতের জনগণ বলছে না, ভারত সরকার কিভাবে গত 15 দশক 3 দশকে এই যে 3টা নির্বাচন হয়ে গেল, 4টে নির্বাচন হয়ে গেল, কিভাবে একটা দলকে সমর্থন দিয়েছে। তারা কিন্তু একবারের জন্য চিন্তা করে নাই যে বাংলাদেশের জনমানুষ আসলে কি চায়, কি আকাঙ্ক্ষা করে। ফলে একটা দলকে ক্ষমতায় রাখতে যে এখানে অনেক অবিচার, অত্যাচার, অনাচার, এমনকি শেখ হাসিনাকে আপনার ফেসিবাদী মানে একটা শাসক আকারে রূপায়ণ করেছে, একজন স্বৈরাচার আকারে আপনার তাকে প্রতিস্থাপন করেছে। তারপরেও তারা কিন্তু তাকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে গেছে। ফলে এই ক্ষেত্রে আমি মনে করি যে আওয়ামী লীগ সে আসলে ভারতের দিকে যে দাসত্ব, এইটা কিন্তু তারা মেনে নিয়েছিল গত ক্ষমতায় থাকার জন্য।
আর পাকিস্তান বলতে আমরা বলি, আমরা এটাকে দায় দেওয়া হয় মুক্তিযুদ্ধের সময়ে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সে আলবদর রাজাকার, এবং কি এটা বলাই হয়ে থাকে যে এখানে জামাতে ইসলাম যারা আজ পর্যন্ত ভুল স্বীকার করে নাই, তারা পাকিস্তানের অখণ্ডতা চেয়েছিল, ফলে এইটা এই দিকে কিন্তু মিন করে কেমন। এবং কি আপনি দেখবেন যে 5 আগস্টের পরে যে ইসলামিস্টদের যে উগ্র মৌলবাদের যে উত্থান, এই উত্থানটাতে কিন্তু বাংলার মানুষ কিন্তু মনে করে না। বাংলাদেশের মানুষ স্বাধীনতা প্রিয়, বাংলাদেশের মানুষ দাসত্ব মেনে নেয় না, বাংলাদেশের মানুষ সে কারো শাসন একনায়কতন্ত্র এইগুলো কিন্তু মেনে নিতে চায় না শেষ পর্যন্ত। ফলে এখানে এই ইসলামিস্টদের যে উত্থান, এটাও কিন্তু বাংলার জনগণ কিন্তু মেনে নিচ্ছে না। ঠিক আছে, একটা বিষয় আপনার কথার মাধ্যমে আসলে স্পষ্ট। তবে যেটা আসলে বলা হচ্ছে যে আমরা দেখি যে নির্বাচনের আগে আগে অনেক দলের কিন্তু আত্মপ্রকাশ হয়। অনেকেই বলছেন যে এটা আসলে কিংস পার্টি হিসেবেও তারা আত্মপ্রকাশ করলো কিনা, সেই বিষয়টা আপনার সঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী আহমেদ স্বপন মাহমুদ। স্বপন মাহমুদ, আমরা যেই কথাটা বলছিলাম ঠিক বিরতির আগে, যে কেউ কেউ আসলে বলছেন তারা কিংস পার্টি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা কি আসলে কিংস পার্টি হিসেবে আত্মপ্রকাশ করলো, নাকি সত্যিকারের গণমানুষের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো? না দেখেন, এখানে তো এক ধরনের বিতর্ক আছে। কারণ হচ্ছে যে আমরা যেটা প্রাথমিকভাবে ধরতে চাই, তাদের কর্মকাণ্ড এগুলো আগামী 2-3 মাসের কর্মকাণ্ড কিন্তু তাদেরকে চিনাবে, জনগণ চিনবে আসলে তাদের প্রকৃত অবস্থাটা কি। এই মুহূর্তে যেহেতু আমাদের উপদেষ্টা পরিষদে আপনার ছাত্র প্রতিনিধিত্ব আছে, যে কারণে এবং একজন পদত্যাগ করেছেন, তো ফলে পদত্যাগ করে নাহিদ ইসলাম আপনার আহ্বায়ক হয়েছেন। আরও 2 জন ছাত্র নেতা আছেন যারা উপদেষ্টা পরিষদে আছেন। ফলে কেউ কেউ মনে করে যে এটা বোধহয় মানে সরকারের প্রচ্ছন্ন সায় আছে, যাতে কালকে আমি দেখলাম যে ধরেন এখানে আমাদের রেজওয়ানা হাসান বা আসিফ নজরুল তারা কিন্তু অভিবাদন জানিয়েছেন তাদেরকে। এখন এখানে সরকারের বদান্যতা আছে কিনা তাদের প্রতি, সেইটা আগামী দিনে বোঝা যাবে সরকারের জায়গা থেকে, সরকারের কর্মকাণ্ড এবং এই যে নতুন যে জাতীয় নাগরিক পার্টি তাদের কর্মকাণ্ড থেকে স্পষ্ট হবে। আমি এই মুহূর্তে এটা মনে করতে চাই না, আমি বরঞ্চ ভরসা রাখতে চাই যে তরুণ নেতৃত্ব, কারণ আগামী দিনের তরুণ নেতৃত্ব নয়া রাজনৈতিক বন্দোবস্তটা খুবই। স্বপন ভাই, একটা বিষয় তো আসলে স্পষ্ট যে নাহিদ ইসলাম সরকারে ছিলেন, সেই অবস্থায় আসলে দলটা গোছানো হয়েছে। তো সেক্ষেত্রে কি এই যে সরকার কি আসলে কোনো সহযোগিতা করলো? আর আমি এটা এই মুহূর্তে মনে করতে চাই না, এটা নিয়ে অনেকেই বলছেন, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বা ধরেন বিএনপির কেউ এবং অন্য দলেরও কেউ এটা ইঙ্গিত দিয়েছেন। কিন্তু আমি মনে করতে চাই যে তারা যেমন ধরেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল গতকাল সবাই উপস্থিত থেকে তাদেরকে স্বাগত জানিয়েছেন, আমরা এই মুহূর্তে তাদেরকে স্বাগতই জানাতে চাই। কিন্তু তারা বিতর্কের ঊর্ধ্বে হয়তো বা না, এইটা আগামী দিনের কর্মকাণ্ডে স্পষ্ট হওয়া যাবে। যদিও ইতিমধ্যে কম বেশি বিতর্ক আছে, তবু আমরা এটা ধরতে চাই না। আমরা ধরতে চাই যে তরুণ নেতৃত্বের হাতে, যারা নেতৃত্বে ছিল গণ অভ্যুত্থানের সময়, এবং তাদের নেতৃত্বে একটা দল গঠিত হয়েছে, এবং সেখানে জনমানুষের ছায়ও আছে। কারণ তারা সারা দেশে ভ্রমণ করেছে, তারা একটা সার্ভে করেছে, জনমত সংগ্রহ করেছে, পার্টির নাম কি হবে সেটা তারা জেনেছে। সেই অর্থে তাদের প্রতি আমি আমার সমর্থন রাখতে চাই। কিন্তু আমার সমর্থন তাদের প্রতি কিন্তু নিরঙ্কুশ নয়, সেটা প্রশ্নের ঊর্ধ্বে নয়। কিন্তু একটা বিষয় তো যে বাংলাদেশের আসলে প্রায় 50 বছর পার করলো, সেই সময়ের যে দলগুলো, সেই দলগুলোর মধ্যে আওয়ামী লীগ বিএনপি ছাড়া তেমন দলগুলো কিন্তু দাঁড়াতে পারেনি। অর্থাৎ এনসিপি আগামীর রাজনীতিতে কি তারা সেই একইভাবে ভূমিকা রাখতে পারবে আওয়ামী লীগ বিএনপির মতো? যেটা হচ্ছে যে দেখেন, রাজনীতি আর ভোটের রাজনীতি কিন্তু 2 জিনিস। কেমন আপনি দেখেন জামাতের রাজনীতিতে, জামাত যে হাইপটা তুললো 5 আগস্টের পরে, জামাতে ইসলামী ছাত্র শিবির জামাতে ইসলামী যে হাইপ আছে এই মুহূর্ত পর্যন্ত, ইনফ্যাক্ট তাদের ভোট সংখ্যা কত? একটা সংখ্যাগরিষ্ঠ 90%-এরও বেশি মানুষ যেখানে মুসলমান, কিন্তু ভোটের জায়গা হচ্ছে 5 থেকে 7%। কেন সেটা? এই কারণটা জামাত কোনোদিন খুঁজে দেখা নাই যে কেন একটা মুসলিম অধ্যুষিত দেশে আমাদের ভোট এত কম। কিন্তু ভোটের রাজনীতি এই কারণেই ভিন্ন। এবং বিএনপি আওয়ামী লীগ একটা বড় দল হিসেবে তাদের প্রায় সমান সংখ্যক ভোট, 30-35% ভোট তারা কিন্তু দখল করে। সুইপিং ভোটের কারণে কিন্তু একটা দল জয়লাভ করে। ফলে ভোটের রাজনীতিতে তারা কতটুকু করবে এই ব্যাপারে কিন্তু সন্দিহান আছে, একদম সন্দিহান আছে। কারণ ভোটের রাজনীতি ভিন্ন জিনিস, আগের দিন রাতে ভোটের রাজনীতি চেঞ্জ হয়ে যায়। এবং এখানে ইনফ্লুয়েন্সিয়াল নেতৃবৃন্দ আছেন কিন্তু যারা রাজনীতি করা মানুষ,
রাজনীতি করা, এই তরুণ নেতৃত্বের অনেকেই কিন্তু সুস্পষ্টভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না, দীর্ঘদিন জড়িত ছিল না। তারা হয়তো কেউ কেউ নতুন, কেউ কেউ ছাত্র শক্তির সাথে ছিল, কেউ কেউ হয়তো ছাত্র ফেডারেশনের সাথে ছিল, কেউ শিবিরের সাথে ছিল, সেটা খুব বেশি দিন না। তারা কিন্তু এখনও অনেকেই ছাত্র। ফলে যে যারা যারা জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বয়স্ক রাজনীতিবিদ, তাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা, যারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তার চালের কাছে এবং তার চলের কাছে এই যে মার খাবে না যদি সুস্পষ্ট জনসমর্থন না থাকে, এবং সামনে তাদের কর্মকাণ্ড যে একদম কোনো কর্মকাণ্ড যে বিতর্কিত হবে না, কারণ কিছু কিন্তু ইতিমধ্যেই বিতর্কিত হয়ে গেছে। অর্থাৎ অভিজ্ঞতার যে মূল্যায়ন সেটা অবশ্যই আছে, কিন্তু একটা বিষয় আসলে বারবার উঠছে যে যারা আসলে এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিলেন তাদের যে বিচার প্রক্রিয়া শুরুতে যতটা আসলে গতি ছিল, এখন কি কিছুটা থেমে গেল, কি মনে হয়? হ্যাঁ, বিচার প্রক্রিয়া নিয়ে বারবার এক ধরনের তালবাহানা করা হচ্ছে, বলা হচ্ছে তাদের জায়গা থেকে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে দেখেন, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে অনেক এভিডেন্স লাগে, অনেক প্রমাণাদি লাগে। হ্যাঁ, তো ওই প্রমাণাদি সংগ্রহ করার আগে সেটা করা যায় না। মাত্র 6 মাস 6.5 মাস সময় গেল, এই সময়ের মধ্যে অনেক প্রমাণাদি সংগ্রহ করা যাচ্ছে না। আমাদের উপদেষ্টা আসিফ নজরুল যেটা বলছেন যে আগামী অক্টোবরের মধ্যেই আমরা বিচার, কয়েকটা অন্তত 4টা কেসের বিচার আমরা করে ফেলতে পারবো। তো বিচার প্রক্রিয়াটা হয় নাই বলেই কিন্তু মানুষ সামনে দেখলেন যে মানুষ যে এই যে মবের কথাটা আমরা বলছি, এটা কিন্তু অনেকটা সংক্ষুব্ধ জনতাও কিন্তু তারা একই সাথে সংক্ষুব্ধ, কারণ বিচারিক প্রক্রিয়াটা ত্বরান্বিত হচ্ছে না, দ্রুততম সময়ে হচ্ছে না, যেটা মানুষ আশা করেছিল, সেটা কিন্তু একটা কারণ। যে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে বলা হচ্ছে যে যেমন জাতীয় নাগরিক কমিটি বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা, এবং অনেক দলগুলোই বলছে, একটি দলকে আসলে নিষিদ্ধ করা কতটা যুক্তিযুক্ত? না, একটা দলকে দেখেন, মানে এখানে নিষিদ্ধের যে সংস্কৃতিটা, অর্থাৎ এটা তো এক ধরনের গণতন্ত্রকে এক ধরনের টিপে মারার সমান, একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ কী করে 3 দিন আগে আপনার পতনের 3 দিন আগে আপনার জামাতকে নিষিদ্ধ করে দিল একটা এক্সিকিউটিভ অর্ডারে, এইটা তো ঠিক না। আর নিষিদ্ধের প্রশ্নটা আওয়ামী লীগ, আমি মনে করি যে একটা আওয়ামী লীগ একটা বৃহৎ দল, নিঃসন্দেহে তাদের বিচারিক প্রক্রিয়া আনা দরকার। বিচারটা যদি সুসম্পন্ন হয় এবং বিচারে যদি তারা গণহত্যা করেছে আইন অনুযায়ী যদি সেটা সাব্যস্ত হয়, তখন সরকার একটা উদ্যোগ নিতে পারে, এবং জনমতের ভিত্তিতে জনমত যদি থাকে যে না, এই পার্টিকে নিষিদ্ধ করতে হবে, তখন আপনি করলেন। কিন্তু 75 বছরের একটা পার্টি, যার একটা সুদীর্ঘ একটা ইতিহাসও আছে, এবং সেই আপনার মুক্তিযুদ্ধের সময় থেকে নেতৃত্ব দেওয়া একটা দল, ঠিক আছে মানলাম, কিন্তু তার যে পরে কর্মকাণ্ড ছিল, সে ক্রমাগত মুক্তিযুদ্ধের চেতনা থেকে বের হয়ে এসে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবসা বানিয়ে, এই চেতনার নামে ব্যবসা করে ক্ষমতাকে ক্ষমতার যে আধিপত্যটা তারা কায়েম করেছে, গণতন্ত্রহীনতা, মানবাধিকারহীনতা, ভয়ের সংস্কৃতি, খুন গুম ধর্ষণ, এই যে ব্যাপারগুলো ছিল, এইগুলোতে কিন্তু মানুষ বেরোতে চায়। ফলে মানুষ যদি মনে করে যে না, এই দলকে আমরা চাই না, তখন তো অর্থাৎ জনমত যদি থাকে, সেক্ষেত্রে হয়তো নিষিদ্ধের দিকে সরকার যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক এবং মানবাধিকার কর্মী আহমেদ স্বপন মাহমুদ। এবার দেখে আসতে চাই সংসদীয় আসন পরিক্রমা। আজকে আমরা বাগেরহাট 3 আসন নিয়ে কথা বলবো, এবং সেই আসনটি সংসদীয় আসন 97, এবং মোংলা এবং রামপাল উপজেলা নিয়ে বাগেরহাট 3 গঠিত, এবং 2,54,905 জন এখানে ভোটার রয়েছেন, যার মধ্যে পুরুষ ভোটার 1,27,180 জন এবং নারী ভোটার 1,27,722 জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 3 জন। আজকে আমরা ভোটের ট্রেনে নানা বিষয় নিয়ে কথা বলেছি, এবং একটা বিষয় আসলে স্পষ্ট, আগামী দিনের যে রাজনীতি, আগামী দিনের যে নির্বাচন কিংবা গণতন্ত্র, সবগুলো আসলে নির্ভর করছে একটি কতটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে তার উপর, এবং নতুন যে দল যেটি আসছে তার উপর মানুষের কতটা আস্থা তৈরি হবে কিংবা তৈরি হচ্ছে, সেটা হয়তো পরবর্তী সময় বলে দেবে। আজকের ভোটের ট্রেন শেষ করছি। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভকামনা।